হ্যালো এভরিবডি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। 9th অগস্ট আরজি মেডিকেল হসপিটালে এমন একটি কেস ঘটে যেটার জন্য আজ পুরো দেশের চোখের ঘুম উড়ে গিয়েছে। তো লেটস টক অ্যাবাউট দিস কেস। অ্যাকচুয়ালি 9th অগস্টের আগে 8 অগস্টে কী হয়েছিল সেটা আমাদের জানা দরকার আছে। তো 8 অগস্ট 31 বছরের একটি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি, যার নাম আমি এই ভিডিওতে কোনো কারণবশত নিতে পারবো না, কিন্তু আমরা তাকে এই ভিডিওর জন্য ডক্টর দেব বলে ইন্ট্রোডিউস করব। তো তার 11টা থেকে শিফট চালু হয় 36 ঘন্টার। তার আগে সে তার বাবা মার সাথে ফোনে কথা বলে এবং তাদের গুড নাইট বলে 11টা থেকে 36 ঘন্টার শিফটে সে জয়েন করে এবং পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং হওয়ার কারণে তাকে 36 ঘন্টার শিফটে থাকতে হয়, অন কল শিফটে। এই শিফটে তুমি রেস্ট নিতে পারবে, কিন্তু তোমার কল এলেই তোমাকে আবার গিয়ে শিফটে জয়েন হতে হবে। তো ডক্টর এম 11টা থেকে তার শিফট জয়েন করে এবং রাত 2টোর সময় সে সেমিনার হলে তার 5জন কলিগের সাথে আসে এবং তারা রাতের খাবার অর্ডার করে এবং তারা দেখে অলিম্পিক্সে তারা নীরজ চোপড়াকে সাপোর্ট করছিল। রাতের খাবার পর 5জন কলিগের মধ্যে 4জন চলে, কিন্তু ডক্টর এম ক্লান্ততার কারণে ওখানেই ঘুমিয়ে পড়ে এবং রাত 3টের দিকে একটি ইন্টার্ন আবার আসে তাকে একটি রিপোর্ট দেখাতে। রিপোর্টটা দেখার পর ডক্টর এম আবার ঘুমিয়ে পড়ে। সকাল 7:30, 9th অগস্ট, তার বডি পাওয়া যায় হসপিটাল থেকে। 10:53 হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপ্রিনটেন্ডেন্ট তার ফ্যামিলি মেম্বারকে কল করে, অর্থাৎ ডক্টর এম এর ফ্যামিলি মেম্বারকে ফোন করে বলে যে আপনার মেয়ে অসুস্থ আছে। এবং তাদের ফ্যামিলি মেম্বার এটাই ভাবে যে কাল রাতে আমাদের মেয়ে আমার সাথে কথা বললো এবং সে অসুস্থতার কথা কিছুই বলেনি, কিন্তু হঠাৎ করে অসুস্থ কিরমভাবে হয়। তো তারা আরও 2-3বার কল করে, মানে ডক্টর এম এর ফ্যামিলি মেম্বার আবার ওই নাম্বারে কল করে, কিন্তু কল কেউ তোলে না এবং 20-22 মিনিট পর আবারই ওই নাম্বার থেকে কল আসে এবং সেম ব্যক্তি বলে যে আপনার মেয়ে সুসাইড করেছে। তো তাড়াতাড়ি ডক্টর এম এর বাবা মা ওখানে গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে এবং তাদের 3 ঘন্টা অপেক্ষা করানো হয়। 3 ঘন্টা অপেক্ষা করানোর পরে যখন ওখান থেকে লোক আসে, মানে হসপিটাল থেকে লোক আসে, সে বলে যে, অর্থাৎ ডক্টর এম এর বাবাকে বলা হয় যে তুমি ভেতরে যেতে পারবে, কিন্তু একটি ফটো নিয়ে আবার তোমাকে বাইরে চলে আসতে হবে। তো ডক্টর এম এর বাবা ভেতরে যায় এবং সে একটি ফটো নিয়েও আসে, কিন্তু সে আসার পরে একটাই কথা বলে যে আমার মেয়ে সুসাইড করেনি, আমার মেয়ের রেপ এবং মার্ডার হয়েছে। Doctor was raped and murdered. Here's the timeline of an hospital of attempting to tamper with evidence. हमको 3 घंटा खड़े रखा। ডক্টর এম এর এখানে হিপসের বোন ভাঙা ছিল, কলার বোন ভাঙা ছিল এবং চোখের ভেতরে উনি যে চশমাটা পরতো সেই চশমার কাঁচের টুকরো ছিল এবং তার প্রাইভেট পার্টেও রক্ত ছিল। এটা সিনারিও এরকমভাবে বানানো হলো যে ডক্টর এম করেছে এবং এটা কেউই মেনে নিতে পারছিল না। ওখানকার হসপিটালের লোকেরাও, ওখানকার হসপিটালের ট্রেনিরাও মেনে নিতে পারছিল না এটা কীভাবে, মানে এটা কীভাবেই একটি সুসাইড কেস হতে পারে। তো তারপর এই কেসটির ইনভেস্টিগেশনের জন্য কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল এবং স্টেট হেলথ সেক্রেটারি এনএস নিগম ওখানে ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং তারা ওখান থেকে তালা পুলিশকে ইনফর্ম করে, কারণ তালা পুলিশের এরিয়াতে আরজিগড় হসপিটালটা পড়ে। তালা পুলিশ খবর শোনার পর ওখানে একটি পুলিশের টিম পাঠায় এবং তালা পুলিশের সাথে সাথে হোমোসাইড ডিটেকটিভও এসে পৌঁছায় এবং 11:30টার দিকে ফরেন্সিক টিম ওখানে এসে পৌঁছায় এবং এটাকে বলা হয় একটি আনন্যাচারাল ডেথ। কিন্তু পরে যখন ফ্যামিলি মেম্বার চাপ ফেলে, ফ্যামিলি মেম্বার কমপ্লেন করে পুলিশকে, তখন এটা একটি রেপ এবং মার্ডার কেসে পরিণত হয়। তারপর পুলিশ ভালো করে ইনভেস্টিগেশন চালু করে। পুলিশ হসপিটালে 15টা কম্পিউটার ইনস্টল করে এবং সকল সিসিটিভি ফুটেজ চেক করে। এবার তোমাদের আমি বলে রাখি, সেমিনার হলে কোনো রকমের সিসিটিভি থাকে না, আর সেমিনার হল 3rd ফ্লোরে ছিল, কিন্তু তার হলে
মানে সেমিনার হলে যাওয়ার জন্য যে করিডোরটা তোমাদের পার করতে হবে সেখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা ছিল। আর সেমিনার হল মিনস তোমরা এটা বলতে পারো যে একটি কলেজের মধ্যে একটি হসপিটালের মধ্যে ক্লাসরুম, সেখানে 50 জনের মতো বসতে পারে এবং সেখানে বেডও ছিল। আর বেডেই শুয়েছিল ডক্টর এম। ওই রাতে 5 জন ডিউটিতে ছিল এবং 5 জনকে আলাদা করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে এবং ওদের স্টেটমেন্ট 5 জনেরই স্টেটমেন্ট সেম হওয়ার কারণে তাদের উপর থেকে পুলিশের সন্দেহ উঠে যায়। কিন্তু পুলিশ সিসিটিভি ফুটেজে একটি লোককে স্যান্ডো গেঞ্জি এবং হাফ প্যান্ট পরে সকাল 4টের দিকে সেমিনার হলের দিকে যেতে দেখে এবং পুলিশ তাকেই ধরার চেষ্টা করে এবং পুলিশ যখন তার ফোন ট্রেস করে তখন বোঝা যায় সে সল্টলেকের একটি পুলিশ ব্যারাকের উপরে। তো কে এই লোকটির নাম সঞ্জয় জয়। সঞ্জয়ের যখন ফ্যামিলি মেম্বারদের কাছে যাওয়া হলো এবং সঞ্জয়ের ফ্যামিলি মেম্বারদের কাছে যখন তার ব্যাপারে জিজ্ঞেস করা হলো তখন কেউ তার প্রতি ভালো কোনো খবর বলছিল না বা ভালো কোনো কথা বলছিল না। সবাই এটাই বলছিল যে সঞ্জয় খুবই খারাপ একটি ছেলে এবং সঞ্জয় খুবই একটা বাজে ছেলে। মাও এই কথাটিই বলে। वो कैसा व्यक्ति की कैसा था? कैसा 100 बात कई को बात बोल दिया कि वो अच्छा नहीं था। शराब पीने के बाद वो शैतानी हरकत में आ जाता था। এবং তার দুটি বোন, বড় বোন সাব ইন্সপেক্টর অফ পুলিশ কলকাতা পুলিশে কাজ করে এবং তার ছোট বোন ওখানেই সিভিল ভলেন্টিয়ারের কাজ করে। তার একটি বোন বলে যে সঞ্জয়কে যদি ফাঁসিও দেওয়া হয় আমরা তার লাশ পর্যন্ত নিচে আসবো না। সঞ্জয়ের 4টি স্ত্রী ছিল, যার মধ্যে 3টি স্ত্রী তার থেকে ডিভোর্স নিয়ে নেয় শুধু মারধরের জন্য। 3টি ওয়াইফের সাথে তার ডিভোর্স হয় এবং একটি ওয়াইফের ক্যান্সার ছিল। मसलन संजय रॉय ने 4 शादियां की थी। वो अपनी बीवी से मारपीट करता था, इसलिए उसकी 3 पत्नियां उसे छोड़कर चली गईं, जबकि चौथी पत्नी की मौत कैंसर से हुई थी। তো সঞ্জয় 2 বছর আগে আরজি মেডিকেল হসপিটালের একটি রাঁধুনি ছিল অর্থাৎ বাবুর্চি ছিল এবং সে 2 বছর লেগে হঠাৎ গায়েব হয়ে যায় এবং তারপর সে সিভিল ভলেন্টিয়ার পুলিশকে জয়েন করে। অর্থাৎ সে অফিসিয়ালি কলকাতা পুলিশ ছিল না, কিন্তু সে নিজেকে অফিসিয়ালি বলে মানুষকে বলতো এবং মানুষের সামনে দাবি করতো যে আমি অফিসিয়ালি, এবং তার বাইকে পর্যন্ত একটি স্টিকার ছিল পুলিশের। क्या करता था आपका बेटा ये संजय राय? सुना था तो पुलिस में काम करता था। क्या नौकरी करते थे? पुलिस का। वाकई में वो पुलिस में काम करते अरे बाद में क्या पता चला जो पुलिस में कर रहा, अभी भी मुझे पता नहीं ये पुलिस में कर रहा कि नहीं भी जानते। এবং তার আরজিএল মেডিকেল হসপিটালে যাওয়া আসা ছিল। এখন সাসপেক্ট নাম্বার 1 সঞ্জয় রয়। আর সঞ্জয় রয়কে ধরেছিল কীরকমভাবে? ঘটনাস্থল থেকে, মানে যেখানে সেমিনার হলের ভেতর থেকে যখন ইনভেস্টিগেশন করা যায় তখন ওখান থেকে একটি ব্লুটুথ স্পিকার পাওয়া গেছিলো, অর্থাৎ ব্লুটুথ পাওয়া গিয়েছিল এবং ব্লুটুথটা সঞ্জয়ের মোবাইলের সাথে কানেক্ট হয়েছিল। সঞ্জয়কে যখন জিজ্ঞেস করা হয় তোমার ব্লুটুথটা কোথায়, তখন সঞ্জয় বলে যে আমার ব্লুটুথ হারিয়ে গেছে। কিন্তু সঞ্জয়ের মোবাইল যখন ব্লুটুথ চালু করা হয় তখন অটোমেটিকলি ব্লুটুথটা কানেক্ট হয়ে যায় সঞ্জয়ের সাথে এবং সঞ্জয়ের সিসিটিভি ফুটেজেও কাঁধে একটি ব্লুটুথ দেখা গিয়েছিল এবং সঞ্জয়কে ব্লুটুথের জন্য গ্রেফতার করা হয় এবং সঞ্জয় পরে নিজের ক্রাইম কবুলও করে দেয়। সঞ্জয় রাত 11টার সময় আরজি মেডিকেল হসপিটালে ঢোকে মদ খেয়ে এবং মদ খাওয়ার জন্য সে আরজি মেডিকেল হসপিটাল থেকে বেরোয়, আবার সে ঢোকে 4টের দিকে এবং 4টের সময়তেই সেই কেসটি করেছিল। কিন্তু শুধু এটা আমার প্রশ্ন নয়, এটা সবার প্রশ্ন। এটার জন্যই এখনও পর্যন্ত প্রোটেস্ট থামেনি যে সত্যি কি সঞ্জয় একাই এই কেসটি করেছিল। संजय रॉय आसानी से ये सारे के सारे काम नहीं कर सकता। संजय रॉय अकेले ये सारे के सारे क्राइम नहीं कर सकता और इतना प्लान तरीके से नहीं कर सकता था वो। তো তোমাদের আমি ছোট্ট একটি ডিটেলস বলে রাখি যে কোর্ট এই কেসটি এখন সিবিআইকে ট্রান্সফার করেছে, কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন করার আগেই যেখানে কেসটি হয়েছিল অর্থাৎ সেমিনার হলের পাশের রুম থেকেই রেনোভেশন করা চালু হয়ে গিয়েছে হসপিটালে। RG Kar Medical College left groups and the BJP on Tuesday accused authorities of Kolkata's RG Kar Medical College and Hospital of attempting to tamper with evidence in connection with the rape and murder of a junior doctor on the campus, pointing to the renovation work that began after the incident.